This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা আপনি বলুন তো কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া কতটা বুদ্ধিমানের কাজ? পাকিস্তানের কথা বলছি। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। পাক আফগান সীমান্তে তালিবানিদের সঙ্গে সংঘাত চরমে। হামলা পাল্টা হামলায় রক্তাক্ত হচ্ছে পাকিস্তানের মাটি। ঠিক এরকম একটা পরিস্থিতিতেও ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়তে দুবারও ভাবছে না পাকিস্তান। কেন বলছি? কারণ মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা করে এমনই আশঙ্কা করছেন তদন্তকারীরা। আবার মুর্শিদাবাদ, আবার জঙ্গি সন্দেহে গ্রেফতার। নওদা থেকে পুলিশের জালে ধৃত জঙ্গি শার্ট রাডির ভাই সহ দুজন। এসটিএফ এর হাতে গ্রেফতার শার্ট রাডির ভাই সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে তারই বন্ধু মুস্তাকিমকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১৩ নম্বর ধারায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের জেরায় উঠে আসছে জঙ্গিদের টাকা সাপ্লাই দিত সাপ শেখের পিসির ছেলে সাজিবুল। ধৃত সাজিবুল জঙ্গি কার্যকলাপে আর্থিক লেনদেনে যুক্ত। গোয়েন্দা সূত্রে খবর, সাজিবুল ইসলাম দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করত। সাজিবুলের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। পাকিস্তান থেকে কিছু ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। পাকিস্তান থেকে ফান্ড দুবাই হয়ে ভারতের অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে সাজিবুলকে সাহায্য করত বন্ধু মুস্তাকিম। আয় বহির্ভূত সেই টাকা কেন তার অ্যাকাউন্টে এসেছে সে বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারেনি সাজিবুল। সেই টাকা আবার ভারতে পাঠিয়েছে সাজিবুল। এরা দুজনেই নওদার কেদারতলা বাসিন্দা ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ রাখতো এবং সেখানে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নথি মিলেছে তাদের কাছ থেকে এবং সেই নথির ভিত্তিতে বেঙ্গল এসটিএফ এর একটি টিম আসে এবং ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করে। স্বাভাবিকভাবে এইসব অভিযোগ মানতে নারাজ সাজিবুলের আত্মীয়রা। না কি কারণে ধরে নিয়ে গেছে পুলিশ আপনার স্বামী? সেটা বলে জানিও না। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতে পারে? একদমই না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। শব্দ আপনার মামা শ্বশুরের ছেলে, ওকে আসতো আপনাদের বাড়িতে? আসতো না, ওর আপনার ওর বাড়ি কেদারতলায় মাঝে মধ্যে হয়তো আসতো, দেখা সাক্ষাৎ করতো, পিসির বাড়ি এটা চলে যেত এরকম। এসে শুয়ে আছে, এসে গেছে গেট লাগালো, এসার পর বলছে দাম বলছে কে, বলছে থানার লোক। থানার লোক তার মানে দাম কি হলো, বলছে সাজুগুল খেয়ে দিয়ে ধরলাম। ভৌগোলিক কারণে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে তুলেছে জঙ্গিরা। কাটা তার না থাকা সুযোগে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। আর্থিক অনটনের সুযোগে টাকা দিয়ে স্থানীয়দের ব্যবহার করছে জঙ্গিরা। একই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে মগজ ধোলাই করছে জঙ্গিরা। এরপর এক জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে সেরকম উদ্বেগ বাড়ছে রাজ্যে। কৌশিক ঘোষ ও সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। গাইঘাটা থেকে জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা। যেই মহিলা মনোজকে আশ্রয় দিয়েছিল তাকে ঘিরেই তৈরি হচ্ছে রহস্য। মারাত্মক অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। তার বাড়িতে বাংলাদেশিদের যাতায়াত ছিল। শুধু কি তাই, মিডিয়ার সামনে নামও হারিয়েছেন তিনি। মনোজের গ্রেফতারির পর থেকে তিনি এলাকা ছাড়া, বাড়িতে তালা ঝুলছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি তাকে কি নামে জানাচ্ছিলেন আপনি? আমাকে বলতেন যে আমাকে সীমাই ডাকবে, কিন্তু আমি সীমা বলেই ডাকেছি, তাছাড়া আর কিছু। সীমা বলেই ডাকতেন আপনারা? হ্যাঁ। আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী, পূর্ণিমা চৌধুরী। শুনলেন তো, মহিলা নিজের নাম বলছেন সুমনা মল্লিক। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন তিনি পূর্ণিমা চৌধুরী সাধুকা। আবার প্রতিবেশী ভাড়াটিয়া বলছেন তার নাম সীমা। জাল পাসপোর্ট চক্রে এবার এই রহস্যময়ী মহিলার যোগ। ধৃত মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিলেন গাইঘাটার এই মহিলা। গত শনিবার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে পাসপোর্ট কাণ্ডে মূল চক্রী মনোজ গুপ্তাকে এই মহিলার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ গোয়েন্দা দপ্তর। যদিও মহিলার দাবি ছিল তিনি মনোজকে চেনেনই না। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি, স্যার আমি কিছু বলছি। এবার এই মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মহিলার কাছে যাতায়াত ছিল বাংলাদেশিদের, দাবি অঞ্চল তৃণমূল সভাপতির। মহিলার কাজকর্ম নিয়ে সন্দিহান গ্রামের পঞ্চায়েত প্রধানও। বিভিন্ন টাইপের লোকজন ওর বাড়িতে আসতো, কে বাংলাদেশি কে পাকিস্তানি সেখন তো দেখা সম্ভব না। তার লোক যা বলছে বাংলাদেশের লোকও আসতো ওনার বাড়িতে। এখানে ওর একটা ঠেক ছিল, কোথায় যায় সেটা আমরা জানি না। এটা একটা আশ্রয় কেন্দ্র, এখান থেকেও বেরিয়ে যেত কোথাও। আতঙ্কগ্রস্ত বাড়ির মতো আর কি, বাইরে দিকে বন্ধ থাকতো, ভিতরে লোকজন থাকতো, সেই রকম ভাবেই এলাকার লোকজন জানাতো। কিন্তু ভিতরে ভিতরে উনি যে এইরকম বাইরের মানুষকে আশ্রয় দিয়ে মানে অন্য অন্য কাজ করে সেটা আমাদের জানা ছিল না।
এই মহিলা আগে ডুমা গ্রাম পঞ্চায়েতের ছেকাঠিতে থাকতেন। সেখান থেকে জমি বিক্রি করে তিনি চলে গিয়েছেন। ছেকাঠিতে থাকাকালীন তার বাড়িতে বাইরের লোকজনের আসা যাওয়া ছিল। এখন চাঁদপাড়া ঢাকুরিয়ার ভাড়া বাড়িতে থাকেন। সেই ঘর আবার তালাবন্দি। ওনার আশেপাশের লোক যারা আছে তারা আমাকে জানিয়েছিল। তারপরে উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাকভাবে দিচ্ছিল না। সেক্ষেত্রে এটা জানি উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। রবিবার থেকে আমরা এখনো পর্যন্ত হ্যাঁ ওইভাবে এখনো পর্যন্ত জিনিসপত্র আছে না এই ঘরে? হ্যাঁ সে তো আছে বলে মনে হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, পূর্ণিমাকে ভাড়া দেওয়ার তথ্য বাড়ির মালিক পঞ্চায়েত অফিসে দেয়নি। এজন্য বাড়ির মালিককে নোটিশ দেওয়া হবে। তবে কি এবার তদন্তকারীদের স্ক্যানারে আসবেন পূর্ণিমা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আবারও কলকাতায় ধর্ষণের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে কলেজ ছাত্রকে। প্রাক্তন সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার। কথা বলবো আমাদের রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছে। সিজার, এখনো পর্যন্ত ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই অভিযুক্ত এবং অভিযোগকারী তারা স্কুল লেভেলে তারা সহপাঠী ছিলেন। তারপরে দীর্ঘদিন তাদের যোগাযোগ ছিল না, কিন্তু সম্প্রতি তারা আবার যোগাযোগ হয় এবং তারপরেই এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে এই অভিযুক্ত যুবক একটি কমন ফ্রেন্ডের বাড়িতে গড়ফা এলাকায়, সেখানে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় এবং অভিযোগ তাকে মাদক খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করা হয়। 21 তারিখ ধর্ষণের ঘটনা ঘটলেও মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ায়। সেই ট্রমা কাটিয়ে গতকাল রাতে, মঙ্গলবার রাতে তিনি অভিযোগ জানান এবং তারপরেই বাগুইআটি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে এবং মেয়েটির যে মেডিকেল টেস্ট সেটিও করা হয়েছে এবং আজকে তাকে আদালতে, অভিযুক্তকে আদালতে তোলা হবে। নজর থাকবে। ধন্যবাদ সিজার। হিন্দুত্বের পথেই আগামীর পথ চলবে বঙ্গ বিজেপি। সন্দেশখালীর সভায় বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারকে নিশানা করে হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক, আর বামপন্থীদের ভোট কাটুয়া বলে কটাক্ষ করে বিজেপিকে সমর্থনের আহ্বান বিরোধী দলনেতার। এই ইস্যুতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিরোধী দলনেতাকে পাল্টে জবাব তৃণমূল ও সিপিএম। কল্পতরু উৎসব 28টা শক্তি কেন্দ্রে হবে, যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে। আমি তোমার, তুমি আমার। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? হিন্দুত্বের পথে হেঁটেই এ রাজ্যের পালাবদল ঘটাতে চান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছরের মাঝামাঝি দলের অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট করে মুসলিমদের ভোট তার দরকার নেই, সেটা জানিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। আর বছরের শেষ দিনে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আরও একবার মুসলিমদের উদ্দেশ্যে তিনি বললেন, তুমি আমার সঙ্গে নেই, আমিও তোমার সঙ্গে নেই। আমরা আবার ওই হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই দিয়ে ভোট করি না, আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে। সোমবার সন্দেশখালীতে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্দেশখালীতেই পাল্টা সভা করলেন শুভেন্দু অধিকারী। দ্বীপাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে নির্বাচনী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। পরিসংখ্যান সহ ঘোষণা করলেন বাংলায় হিন্দুত্বের পথেই হাঁটবে তার দল। সুকৌশলে টেনে আনলেন বাংলাদেশে হিন্দু উৎপীড়নের প্রসঙ্গ। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট হিন্দু এককাট্টা হয়েছে। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি, মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। বাংলাদেশের পরে কোনো হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। কে ওদের এইটা বিশ্বাস দিয়েছে যে হিন্দু মানে বিজেপিকে ভোট দেবে? আমরাও তো হিন্দু, কে বিজেপি? আমরা আমাদের ঠাকুর দেবতা শিখেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে, এই বিজেপি নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো না। পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে 29টি আসনে জয়ী তৃণমূল ভোট পায় প্রায় 46%, আর সেখানে বিজেপি 12টি আসনে জিতলেও ভোট পেয়েছে প্রায় 39%। 2011-র শেষ জনগণনা অনুযায়ী বাংলায় 27% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2008-এর পঞ্চায়েত ভোটের সময় থেকেই সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ বামেদের থেকে মুখ ফিরিয়ে চলে যায় তৃণমূলের দিকে, আর সেই থেকে
ধারাবাহিকভাবে সংখ্যালঘু ভোটারদের সমর্থন শাসক দলের সঙ্গে। বিজেপি উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের আদিবাসী ভোট ব্যাংকের বড় অংশকে নিজেদের দিকে টেনে আনতে পারলেও তা সরকার গড়ার জন্য সহায়ক হয়নি। তাই হিন্দুত্বের স্লোগান দেওয়ার পাশাপাশি এদিন বামপন্থীদেরও ফের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। বামের যে হিন্দু ভোটার নিরাপদ সর্দাররা বলছে আমরাই বিপ্লবী দল, কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে। আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি, ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আসুন। লড়াইয়ের ময়দানে সিপিএম আছে, ভোট কাটতে যাবে কেন? হিন্দু মুসলমানে বিভাজনের কোনো জায়গা নেই। আরে ভোট কাটার লোক আর ভোট কেনার লোক, কেনা বেচা করার লোক, ঘোড়া কেনা বেচা করার লোক তৃণমূল আর বিজেপি। তারা সন্দেশখালী থেকে ওই কথা বলছে, সন্দেশখালীর মানুষ বিশ্বাস করবে? গত লোকসভা নির্বাচনে বসিরহাটে 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে হেরে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তবে লিড পেয়েছিলেন সন্দেশখালী বিধানসভায়। হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর বসিরহাট লোকসভা এখন সাংসদহীন। ওই আসনে উপনির্বাচন ঘোষণা এখনো হয়নি। পরের বিধানসভা নির্বাচন 2026 সালে। শুভেন্দু অধিকারীর ঘোষিত পথেই কি বিজেপি পাবে কাঙ্ক্ষিত সাফল্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দুষ্টু লোক নিয়ে তুঙ্গে তরজা। নিজেই দুষ্টু লোক কটাক্ষ শুভেন্দু অধিকারীর, পাল্টা বিরোধী দলনেতাকে খোঁচা কুণাল ঘোষের। পালা হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মমতা ব্যানার্জি নিজেই দুষ্ট। সন্দেশখালী তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাত দুপুরে মহিলাদের পিঠে বানাতে ডেকে পাঠানোর অভিযোগকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। বছর শেষে সোমবার সন্দেশখালীতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে তার বক্তব্যে শোনা যায় পিঠে পার্বণ থেকে শুরু করে দুষ্টু লোকের মতন শব্দবন্ধ। আর এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মমতা ব্যানার্জি নিজেই দুষ্ট। তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে। যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু। যখন দেখছেন যে মমতা ব্যানার্জি এখনো এরকম ফুল ফর্মে ব্যাট করে দলটাকে আরো শক্তিশালী করে দিচ্ছেন, তখন ওই প্রচন্ড মারকুটে ব্যাটসম্যানের কাছে নার্ভাস হয়ে বোলারের হাত থেকে হোয়াইট বল বেরিয়ে যায় না, এই ডায়লগগুলো হচ্ছে ওই হোয়াইট বল। মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। এত বড় সমাজ, এত বড় দল, কিন্তু তাকে কেন্দ্র করে যে মিথ্যা এবং অতিরঞ্জিত করে মা বোনেদের সম্মান নিয়ে ছেলেখেলা করেছে এরা, সেগুলো মানুষ ভালোভাবে নেননি। সব মিলিয়ে বছর শেষে ফের সন্দেশখালী নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।